জিরো রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয়, হতে পারে 5 বছরের জেল। আওয়ামী লীগের ক্ষমা চাওয়া, অনুশোচনা সব হবে জনগণের কাছে, বললেন জয়। বড় ধরনের পরিবর্তন হচ্ছে ব্যাংক কোম্পানি আইনে, জানালেন গভর্নর। এসএসসির পুনর্নিরীক্ষণে যশোর বোর্ডে 670টি পত্রের ফলাফলে পরিবর্তন। দাম কমল 33টি অতি প্রয়োজনীয় ওষুধের। হাসান ইন্টারন্যাশনালের কর্ণধার হাসান আলীর ইন্তেকাল। সাগরে লঘুচাপের আশঙ্কা, ঢাকাসহ 7 বিভাগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আয়কর রিটার্নে জিরো রিটার্ন নামে কোনো ব্যবস্থা নেই এবং শূন্য আয়ের তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এই ধরনের তথ্য উপাত্ত গোপন করলে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড হতে পারে। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এনবিআর। প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জিরো রিটার্ন দাখিল বিষয়ক কতিপয় ভ্রান্ত ধারণাপ্রসূত পোস্ট জাতীয় রাজস্ব বোর্ডের নজরে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এইসব পোস্টে রিটার্ন পূরণের সবকটি ঘরে শূন্য হিসেবে পূরণ করে রিটার্ন দাখিল করা যায় মর্মে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে। এসব ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কোনো কোনো করদাতা তাদের আয়কর রিটার্নে আয় ব্যয় সম্পদ দায়ের বিষয়ে অসত্য ঘোষণা প্রদান করে আসছেন মর্মে জানা যায়। এতে আরও বলা হয়েছে, করদাতাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আয়কর আইন 2023 অনুসারে জিরো রিটার্ন নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই। আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তার প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় অবশ্যই সঠিকভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে। করদাতার প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবা সবগুলো তথ্য শূন্য হিসেবে প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ। এনবিআর জানিয়েছে, করযোগ্য আয় না থাকলেও প্রকৃত তথ্য প্রকাশ বাধ্যতামূলক। শূন্য আয় ব্যয় সম্পদ ও দায় দেখিয়ে রিটার্ন দাখিলের সুযোগ নেই। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগের যা কিছু ক্ষমা চাওয়া, অনুশোচনা সব জনগণের কাছে। আওয়ামী লীগ এগুলো জনগণের সাথে বোঝাপড়া করবে, কোনো এনজিও থেকে ধরে আনা কিছু লোকজন ক্ষমতা দখল করেছে তাদের কাছে নয়। গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত 8টার দিকে ভেরিফাইড ফেসবুক পেজে জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে প্রকাশিত প্রতিবেদন শেয়ার করে জয় এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, আওয়ামী লীগ জনগণের দল, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। আওয়ামী লীগ জনগণের কাছে বারে বারে ফিরে যাবে। এর আগে ডয়েচে ভেলের প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে উদ্ধৃতি করে বলা হয়েছিল, 5 আগস্টকে ঘিরে যদি কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার বিষয় থাকে তাহলে সেটা বাংলাদেশের জনগণের সঙ্গে বুঝবে আওয়ামী লীগ। যখন স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে তখনই বিবেচনা করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেছেন, আর্থিক খাতের সংস্কারে ব্যাংক কোম্পানি আইনকে ব্যাপকভাবে পরিবর্তন করা হচ্ছে। আজ রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের বর্ষপূর্তি উপলক্ষে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। গভর্নর বলেন, আর্থিক খাতকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। আগামীতে ব্যাংক খাতে দুর্বৃত্তায়ন ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আর্থিক খাতের সংস্কারে ব্যাংক কোম্পানি আইনকে ব্যাপকভাবে পরিবর্তন করা হচ্ছে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে আজ সকাল 10টায়। একযোগে দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফল জানানো হয়েছে। শিক্ষার্থীরা রোল নম্বর দিয়ে ফল দেখতে পারবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার আবেদন পড়ে 49,779টি। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়ে ইংরেজিতে।
এই বিষয়ে আবেদন পড়ে 16,128টি। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডক্টর আব্দুল মতিন স্বাক্ষরিত ফলাফলে দেখা গেছে, এই আবেদনের বিপরীতে প্রকাশিত ফলাফলে পরিবর্তন এসেছে 670টি আবেদনে। গত 10 জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সবশেষ এসএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে 1,38,851 পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করে 1,02,319 জন। ফলাফল প্রকাশের পরের দিন থেকে পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়। 140টির মতো ওষুধ উৎপাদন করে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড EDCL। প্রতিষ্ঠানটির উৎপাদিত 33টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমেছে। সর্বোচ্চ 50% পর্যন্ত মূল্য কমানো হয়েছে। তালিকায় অতি প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক এবং নিউমোনিয়া, সর্দি জ্বর, উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক আলসার, কৃমিনাশক, ব্যথানাশক, হাঁপানির ওষুধ ও ভিটামিন রয়েছে। প্রতিষ্ঠানটির উৎপাদন শাখা থেকে পাওয়া নথি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে বলে বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে। এছাড়াও আগামী সপ্তাহে আরও 5টি ওষুধের দাম কমানো হতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে। প্রতিষ্ঠার পর এই প্রথম ওষুধের দাম কমানো হলে বলে ভাষ্য প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের। দেশসেরা বিশিষ্ট কনস্ট্রাকশন ব্যবসায়ী যশোর হাসান ইন্টারন্যাশনালের কর্ণধার হাসান আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল 6টায় ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসান আলী বিভিন্ন সামাজিক কাজে যুক্ত ছিলেন। সমাজসেবক হিসেবেও তার পরিচিতি রয়েছে। তার মৃত্যুর সংবাদে পোস্ট অফিস পাড়ায় তার বাড়িতে স্বজন ও গুণগ্রাহীদের ভিড় রয়েছে। আজ আসর বাদ ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে হাসান আলীর বয়স হয়েছিল 88 বছর। 6 পুত্র, 2 কন্যা সহ তার অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রয়েছে। পিতার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন হাসান আলীর সন্তানরা। বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আগামী 13 আগস্টের দিকে ফের একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সপ্তাহ জুড়ে উপকূলীয় অঞ্চল ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে ঝড়ের সঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, আজ সন্ধ্যা 6টার মধ্যে রংপুর বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।